আমরা শুনি যে ছেলেদেরও ব্রেস্ট ক্যান্সার হয়। 100টা ব্রেস্ট ক্যান্সারকে লাইন আপ করালে একটা ছেলে থাকবে, প্রতি 10টা মেয়ের একজনের ব্রেস্ট ক্যান্সার হচ্ছে। কিভাবে একজন নারী বুঝবে যে তার সে ব্রেস্ট ক্যান্সারে আক্রান্ত? তাহলে হাড্ডিগুটির ব্যথা নিয়ে আসতে পারে, যদি লিভারে ছড়িয়ে থাকে তাহলে সে জন্ডিস নিয়ে আসবে। কোন ব্যথাটা স্বাভাবিক বা কোন ব্যথাটা অস্বাভাবিক? ব্রেস্টের যখন ব্যথা হয় সেটা অলমোস্ট ধরে নেওয়া যায় এটা ব্রেস্ট ক্যান্সার না। বাংলাদেশে এখন পর্যন্ত ব্রেস্ট ক্যান্সারের যে চিকিৎসা ব্যবস্থাগুলো আছে সেগুলোর উপর কি পূর্ণ আস্থা রাখা যায়? ব্রেস্ট ক্যান্সারটা আসলে প্রতিরোধ করার কোনো ওয়ে নাই। সুপ্রিয় দর্শক, আপনি কি জানেন প্রতি বছর বাংলাদেশে ব্রেস্ট ক্যান্সারে আক্রান্ত হচ্ছেন প্রায় 13,000 নারী আর মারা যাচ্ছেন প্রায় 7,000। অথচ দ্রুত শনাক্ত করা গেলেই এই মৃত্যুহার অনেকটা কমানো যেতে পারে। ব্রেস্ট ক্যান্সারের আদি অন্ত নিয়ে কথা বলতে হ্যালো ডক্টরের আজকের আয়োজনে উপস্থিত আছেন অনকোপ্লাস্টিক ব্রেস্ট সার্জন ডক্টর SK ফরিদ আহমেদ। ডক্টর ফরিদ আহমেদ, শুরুতে একটু জানতে চাই ব্রেস্ট ক্যান্সার আসলে কি আর শরীরে এটি আসলে কিভাবে তৈরি হয়? ধন্যবাদ। বেসিক্যালি ব্রেস্টের যে টিস্যুগুলো রয়েছে, ওর ভিতর যে কোষগুলো রয়েছে সেইটা যদি অনিয়ন্ত্রিতভাবে বৃদ্ধি পায় সেটা অবশ্যই একটা চাকা হয়ে যায় এবং পরবর্তীতে সেটা বিভিন্ন জায়গায় ছড়ে যেতে পারে। এই যে অনিয়ন্ত্রিত বৃদ্ধিটাই, সেটাই কিন্তু ব্রেস্ট ক্যান্সার। কিভাবে তৈরি হয় আমরা কেউ জানি না এটা কিভাবে তৈরি হচ্ছে। অনেকগুলো ফ্যাক্টর, যেটাকে বলা হয় ইনফ্লুয়েন্সিং ফ্যাক্টর, এটাকে ব্রেস্ট ক্যান্সার তৈরিতে একটা ভূমিকা রাখতে পারে। এবং সেই ফ্যাক্টরগুলোর মধ্যে প্রথম যেটা হচ্ছে জাস্ট বিং এ ফিমেল, একজন মেয়ের ওভারি রয়েছে, ওভারি থেকে মাসে মাসে যে হরমোনটা বেরোচ্ছে এস্ট্রোজেন, সেটা কিন্তু একটা বড় ভূমিকা রাখছে। কারণ 80+% ব্রেস্ট ক্যান্সার কিন্তু এই হরমোন রিসেপ্টর পজিটিভ ব্রেস্ট ক্যান্সার, যেটাকে আমরা বলি পজিটিভ ব্রেস্ট ক্যান্সার। এটা ছাড়াও যাদের মাসিক আর্লি হচ্ছে, শুরু হচ্ছে, শেষ হচ্ছে দেরিতে, তার মানে একটা বেশি লম্বা সময় মেয়েদের শরীরে এই ইস্ট্রোজেন হরমোনটা শরীরে থাকছে। এর পাশাপাশি যারা জন্ম নিয়ন্ত্রণের বড়ি থেকে শুরু করে ইনজেকশন, প্যাচ, পিল যাই বলেন, সেখানেও এক্সট্রা ইস্ট্রোজেন হরমোনটা আমরা শরীরের ভিতর ঢুকে যাচ্ছে। তার মানে এই হরমোনের লোডটা যত বেশি থাকবে, ব্রেস্ট টিস্যুটা পরিবর্তিত হয়ে ব্রেস্ট ক্যান্সারে রূপান্তরিত হওয়ার ঝুঁকিটা ততটাই বাড়তে থাকে। এছাড়া আদার লাইফস্টাইলস ওর ওয়েস্টার্নাইজেশন যেটা বলা হয়, যে স্মোকিং, অ্যালকোহল, এগুলো কিন্তু আমাদের সোসাইটিতে গ্র্যাজুয়ালি বেড়ে যাচ্ছে। এর ছাড়া আমি বলবো যে বাচ্চা কাচ্চার দেরিতে নেওয়া, ব্রেস্ট ফিডিং না করানো, এক্সারসাইজ যেটা, এখান থেকে দূরে সরে যাওয়া। বিয়ের পরপরই আমাদের দেখা যায় অনেক মা বোনরা মুটিয়ে যাচ্ছেন বিভিন্ন কারণে, শরীরের দিকে তেমন যত্ন নিতে তাদের সুযোগ হয়ে ওঠে না। এটা একটা ফ্যাক্টর রয়েছে, কারণ মেনোপজের পরে বডি ফ্যাট সেল থেকেও সেই এস্ট্রোজেনটা তৈরি হচ্ছে। তাহলে কি বোঝা গেল যে লাইফস্টাইল ডু প্লে সিগনিফিক্যান্ট রোল, আমাদের একটা বড় ভূমিকা পালন করছে আমাদের জীবন যেভাবে আমরা চালিয়ে যাচ্ছি। সো এই জিনিসগুলোর পাশাপাশি 5 to 7% কেসের ক্ষেত্রে জেনেটিক মিউটেশন বা যে পারিবারিক, যেটা একটা ফ্যামিলিতে অনেকগুলো ব্রেস্ট ক্যান্সার, ওভারি ক্যান্সার বা অনেকগুলো ক্যান্সার, সে তার মানে মিন করা হচ্ছে তাদেরও একটা জেনেটিক মিউটেশন রিলেটেড ব্রেস্ট ক্যান্সারের একটা স্মল পার্সেন্টেজ কেসের ক্ষেত্রে সেখানেও একটা ঝুঁকি রয়েছে। তার মানে অনেকগুলো ফ্যাক্টর কন্ট্রিবিউট করছে এই ব্রেস্ট ক্যান্সারটা হতে। পরিবারে যদি কারো এই অসুখ ইতিহাস থেকে থাকে সেখানে আরো বেশি রিস্ক ফ্যাক্টর টোটাল থাকে। ব্রেস্ট ক্যান্সারের 5 to 7% কেসেস কিন্তু জেনেটিক মিউটেশন রিলেটেড। আচ্ছা, আমরা প্রায় শুনি যে এই আক্রান্তের সংখ্যা প্রতি বছরই বাড়ছে। এই সংখ্যাটা বাড়ার কারণটা আসলে কি? আমি যে ফ্যাক্টরগুলো বললাম এর মধ্যে একটা বড় ফ্যাক্টর যেটা বলেছি লাইফস্টাইল। এই লাইফস্টাইল কিন্তু উই আর বিকামিং গ্র্যাজুয়ালি, আমরা বেশি অনেকটা পশ্চিমা ধাঁচের লাইফস্টাইল আমরা নিয়ে আসতেছি। আপনি দেখেন, আমি ইংল্যান্ডে 26 বছর কাজ করে আসলাম, সেখানে দেখেছি শুরুর দিকে প্রতি 10টা মেয়ের একজনের ব্রেস্ট ক্যান্সার হচ্ছে। তারপর কিছু বছর পর শুনি সেটা ঝুঁকিটা বেড়ে 9 জনে একজন, 8 জনে একজন। আর এবছর থেকে আমরা দেখতে পাচ্ছি ব্রিটেনে 7টা মেয়ের একজনের ব্রেস্ট ক্যান্সার হচ্ছে। তার মানে কি, ব্রেস্ট ক্যান্সারের ঝুঁকি কিন্তু বেড়েই যাচ্ছে। ইভেন উন্নত বিশ্বগুলি যদি আপনি ডাটা দেখেন, তাই আমাদের দেশ কিন্তু পিছিয়ে নেই। আমাদেরও সেই উন্নত বিশ্বের সে আধুনিকতার ছোঁয়াটা লাগার কারণে আমাদের দৈনন্দিন জীবনযাত্রার যে পরিবর্তনগুলো এসছে, সেটার একটা নেগেটিভ ইম্প্যাক্ট আমরা দেখতে পাচ্ছি। এছাড়া বাংলাদেশের প্রেক্ষাপটে আমি বলবো যেটা গবেষণার একটা বিষয় রয়েছে, যে অ্যাডাল্টারেটেড ফুড, আমরা যে খাবার দাবার, পানি থেকে শুরু করে সমস্ত খাবার দাবারের যে ভেজাল, আমরা যে কেমিক্যালস বা কার্সিনোজেন যেটা বলে, যেগুলো খাচ্ছি, সেটার কুফল হিসাবে শুধু ব্রেস্ট ক্যান্সার না, আরও অনেকগুলো ক্যান্সারই কিন্তু হওয়ার ঝুঁকি বহুলাংশে বেড়ে গেছে। সো এইগুলো সব মিলিয়েই
আমি বলবো বাংলাদেশে যে ব্রেস্ট ক্যান্সার সহ অন্যান্য ক্যান্সারের যে একটা বৃদ্ধি দেখা যাচ্ছে, স্পেশালি আমাদের দেশে তো কোনো ক্যান্সার রেজিস্ট্রি বা ন্যাশনাল কোনো ক্যান্সার ডাটা নেই, কিন্তু আমার ব্রেস্ট সেন্টারে আমার 6 বছর প্লাস যে ডাটাটা রয়েছে ওখানে 2240টা ব্রেস্ট ক্যান্সার রোগী আমার কাছে পেয়েছি। এবং ওর মধ্যে আমরা দেখতে পাচ্ছি ইয়াং এজ ব্রেস্ট ক্যান্সার, মানে এই 20 থেকে 35 একটা বড় অংশ, এবং 50-এর নিচে অর্ধেকের বেশি আমার ক্যান্সার রোগী 50-এর নিচে। আপনি যদি ইউকের সাথে বা উন্নত বিশ্বের সাথে ক্যান্সারের ডায়াগনোসিসের রোগ নির্ণয়ের যে এজ ভ্যারিয়েশনটা কম্পেয়ার করেন, সেখানে দেখবেন 50-এর পর থেকে ওইসব দেশে উন্নত বিশ্বে ব্রেস্ট ক্যান্সারের ঝুঁকি বাড়তে থাকে, রোগটা নির্ণয় হতে থাকে বেশি। যত বয়স বাড়বে তাদের বেশি ব্রেস্ট ক্যান্সার হচ্ছে। বাংলাদেশে 50-এর পরে ক্যান্সারটা কম দেখতে পাচ্ছি আমরা, কারণ তার আগে তো ক্যান্সার হয়ে বেশিরভাগই বিনা চিকিৎসায়, অপচিকিৎসায় বা চিকিৎসার পরে মারা যাচ্ছেন। এবং আনফর্চুনেটলি 50% ব্রেস্ট ক্যান্সার পেশেন্ট অলমোস্ট বাংলাদেশে মৃত্যু হার যেটা রয়েছে, যেটা কম্পেয়ারিং টু দ্যাট আমাদের ইংল্যান্ডে সেখানে কত 10% অ্যাভারেজ। কারণ আমরা তো সব পেশেন্টকে কিউর করতে পারবো না, কিন্তু এই ডিফারেন্সটা কেন হবে? এবং আপনি যেটা শুরুতেই বলেছেন যে আর্লি ডায়াগনোসিস, মানে শুরুতেই যদি আমরা রোগটাকে ধরতে পারি, সঠিক চিকিৎসা দিতে পারি, তাহলে ভালো যাওয়ার সম্ভাবনা কিন্তু প্রায় শতভাগ। সেখান থেকে আমরা কি করছি, দেরিতে আসছে, এবং এটার অনেকগুলো কারণও রয়েছে। ফলাফল তো আপনি দেখতে পাচ্ছেন, আপনি নিজেই বললেন যেটা অলমোস্ট 50% মৃত্যু হার। তো এই অবস্থা একটু জানতে চাই, আসলে ব্রেস্ট ক্যান্সারের লক্ষণগুলো কি, কিভাবে একজন নারী বুঝবে যে তার সে ব্রেস্ট ক্যান্সারে আক্রান্ত? যখন লক্ষণগুলো প্রকাশ পেয়ে যায়, অবভিয়াসলি ইটস লেট। আমাদের আসলে আমি লক্ষণগুলো বলবো, তার আগে আমি একটু ছোটো করে বলে নেই, যদি একটা ন্যাশনাল ব্রেস্ট স্ক্রিনিং আমরা যদি করতে পারি, যেখানে সার্টেন এইজে বাংলাদেশের প্রেক্ষাপটে 35 থেকে যদি বছরে একবার বা 2 বছরে একবার হলো ব্রেস্টের এক্সরে বা ম্যামোগ্রাম করাতে পারি, তাহলে ক্যান্সারটা কোনো লক্ষণ ছাড়াই ম্যামোগ্রামের মাধ্যমে খুব ছোটো করে দেখা যাবে, যেটা হাতে পাওয়া যাবে না, এবং সেটার চিকিৎসা খুব সিম্পল এবং ভালো যাওয়ার সম্ভাবনা প্রায় শতভাগ। আর যেহেতু এই সিস্টেমগুলো নেই আমাদের দেশে, যেটা হচ্ছে একটা চাকা নিয়ে আসছে, এবং যেহেতু এই চাকাটা ব্যথামুক্ত, সেই কারণে যেটা হচ্ছে যে তারা এটাকে রেখে দিচ্ছে। আর কেউ কেউ হোমিওপ্যাথি বা কবিরাজি বা বিভিন্ন ধরনের অপচিকিৎসার কারণে জিনিসগুলোকে আরও দেরি করে আমাদের কাছে আসছে। সো যেই সময় আমাদের কাছে আসছে তখন দেখা গেলো একটা চাকা চলে আসছে, ব্রেস্টের আকৃতিগত পরিবর্তন হয়ে যেতে পারে, নিপলটা ভিতরে ঢুকে যেতে পারে, বগলে চাকা বা লিম্ফ নোডগুলো ক্যান্সারটা ছড়িয়ে গেছে সেটা নিয়ে আসতে পারে। এবং এটা আরও খারাপ পর্যায়ে এমনও হতে পারে যে ক্যান্সারটা হাড্ডিতে ছড়িয়েছে, তাহলে হাড্ডিগুটির ব্যথা নিয়ে আসতে পারে। যদি লিভারে ছড়িয়ে থাকে তাহলে সে জন্ডিস নিয়ে আসবে, তাহলে এটা একদম শেষ পর্যায়ে। এই জিনিসগুলো আমরা যদি ওয়েট করি লক্ষণের জন্য, দেন এটা অনেক দেরি হয়ে গেছে। সো এই জিনিসগুলো আমরা বলবো যে লক্ষণের জন্য অপেক্ষা না করে একেবারে শুরুতেই, যাদের বয়স, বাংলাদেশি মেয়েদের বয়স 35 হয়েছে, তাদের উচিত একটা ম্যামোগ্রাম 1-2 বছর পর পর হলেও করা। এটা হবে আমাদের রক্ষা কবচ। প্রিভেন্ট করতে না পারি, কিন্তু শুরুতেই যদি আমরা ক্যান্সারটা ধরতে পারি, তাহলে কিন্তু আমরা এই লক্ষণের জন্য বসে থাকার দরকার নাই। তারপরে বলবো, কেউ যদি ব্রেস্টে শুধু ফ্ল্যাট হ্যান্ডে হাত দিয়ে ফিল করে কোনো চাকা বা গোটা পায়, এবং সেটা যদি 7 দিনে যদি পরিবর্তিত না হয়, তাহলে আমি বলবো অবশ্যই একজন ব্রেস্ট সার্জন অথবা জেনারেল সার্জন, যার কাছে ব্রেস্টের বিশেষ দক্ষতা রয়েছে, তার শরণাপন্ন নেওয়া উচিত। ম্যামোগ্রাম ছাড়া আর কি কি পদ্ধতি রয়েছে শনাক্তকরণের? বেসিক পরীক্ষাটা কিন্তু ম্যামোগ্রাম। যাদের বয়স 35 এবং তদূর্ধ্ব, তাদের শুরুটাই হচ্ছে ব্রেস্টের কোনো চাকা আকৃতিগত পরিবর্তন বা কোনো সমস্যা হলে ফিজিশিয়ানের যেটা, সার্জনদের যেটা করা উচিত, প্রথমে ম্যামোগ্রাম, পরবর্তীতে আলট্রাসাউন্ড স্ক্যান। এবং এইখানে হাতে ম্যামোগ্রামে অথবা আলট্রাসাউন্ডে যদি কোনো পরিবর্তন, সন্দেহজনক কিছু দেখা যায়, তাহলে কোর বায়োপসি মাধ্যমেই আমরা রোগটা সঠিকভাবে নির্ণয় করতে পারি। সেক্ষেত্রে ডক্টর ফরিদ, যারা স্ক্রিনিং করায় বা স্ক্রিনিংটা কি সেটা অনেকে জানেন না। আবার যেটা আছে যে সেলফ বেসড এক্সামিনেশন যেটি আছে, সেটাও আসলে মানে কখন থেকে শুরু করতে হয় এটাও কিন্তু অনেকে জানেন না। তাদের জন্য কি বলবেন? আমি বলবো যাদের বছর 20 হয়ে গেছে, 20 বছরের অনওয়ার্ডস থেকে মাসে একবার হলেও সেলফ ব্রেস্ট এক্সামিনেশন, যে হাতের এই অংশটা দিয়ে আমরা যেরকম নিজেদের গালটাকে ফিল করি, আমাদের চেস্টটাকে কিন্তু ফিল করতে পারি, সো দ্যাট আমরা জানি এটা আমার চেস্ট। এবং যদি কোনো ধরনের সমস্যা দেখা যায় যে নিশ্চিত না, তখন ডাক্তারের শরণাপন্ন নেওয়া উচিত। কিন্তু এটাই কিন্তু স্ক্রিনিং না, যেটার একটা ভুল ধারণা আমাদের দেশে কিছু চিকিৎসক সমাজে এবং সাধারণ মানুষের প্রচলিত, যে সেলফ ব্রেস্ট এক্সামিনেশন ইজ ব্রেস্ট স্ক্রিনিং।
এটা একেবারেই ভুল ধারণা। ব্রেস্ট স্ক্রিনিং বলতে বোঝায় ম্যামোগ্রাফিক ব্রেস্ট স্ক্রিনিং, যেটার মাধ্যমে, যেটা আমরা পিঙ্ক অক্টোবরে সারা মাস জুড়ে আমরা সেলিব্রেট করি, কিন্তু ওটার মূল প্রতিপাদ্য বিষয়টাই ছিল ম্যামোগ্রামের মাধ্যমে ক্যান্সারের প্রাথমিক পর্যায়ে ধরা যায় এবং চিকিৎসা করলে সম্পূর্ণ ভালো হয়ে যাওয়া যায়। সেটাই ছিল মূল মন্ত্র, কিন্তু সেখান থেকে আমরা অনেক দূরে সরে আসতেছি আমাদের নিজস্ব ভুল ধারণার কারণে। চিকিৎসার ক্ষেত্রে ক্যান্সারের স্টেজটা আসলে কতটুকু ভূমিকা রাখে? অবভিয়াসলি যদি স্টেজ 0 বা ডাক্তার কার্সিনোমা ইন সিটো বা এই ধরনের রিলেটেড ক্যান্সার, সেক্ষেত্রে চিকিৎসা করলে প্রায় শতভাগ ভালো হয়ে যাওয়া যায়। বা স্টেজ 1, 2, 3, 4 ক্যান্সারটা যত গ্র্যাজুয়ালি প্রোগ্রেস করছে, মৃত্যুর ঝুঁকি কিন্তু বেড়ে যাচ্ছে। সো অবশ্যই একটা ভূমিকা রয়েছে। বাংলাদেশে বিশেষ করে কোন ধরনের নারীরা বা কোন বয়সের নারীরা ক্যান্সারের ঝুঁকিতে বেশি থাকেন? আমি বলবো 35 থেকে অনওয়ার্ডস তাদের ঝুঁকিটা বেশি। কারণ আমার কাছে যেটা বললাম যে আমাদের যেহেতু ন্যাশনাল কোনো ক্যান্সার রেজিস্ট্রি নেই, আমার ব্রেস্ট সেন্টারের ডাটাতে আমার 2000-এর বেশি ব্রেস্ট ক্যান্সার রোগী রয়েছে, অ্যান্ড ইটস এ প্রিটি সলিড ডাটা। সেখানে আমরা এজ ভেরিয়েশন করে দেখেছি এবং যেগুলো আমরা বাইরেও বড় কনফারেন্স, ইন্টারন্যাশনাল কনফারেন্সে পাবলিশ করেছি, সেখানে বলেছি যে আমাদের দেশের প্রেক্ষাপটে 35 থেকেই ক্যান্সারের ঝুঁকিটা বেশি ধরা পড়ছে। সেই হিসাবে আমি বলবো যে ব্রেস্ট স্ক্রিনিংও শুরু করা উচিত। মায়েদের স্পেশালি কোনো প্রবলেম থাকুক চাই না থাকুক, ফিমেল অ্যান্ড 35 এই দুটো ক্রাইটেরিয়া হলেই বছরে একবার ম্যামোগ্রাম করা উচিত, অন্তত 2 বছরে একবার হলেও ম্যামোগ্রামটা করা উচিত। ডক্টর ফরিদ, আমরা অনেক সময় শুনি যে অনেক নারী বা অনেক মা তারা তাদের ব্রেস্টে ব্যথা অনুভব করেন মাসে মাসে, কিংবা আসলে তারা কিভাবে বুঝবেন যে কোন ব্যথাটা স্বাভাবিক বা কোন ব্যথাটা অস্বাভাবিক? ভালো কথা বলেছেন। বিলাতে আমাদের ব্রেস্ট সেন্টারের 60-70% জিপি রেফারেল ছিল ম্যাস্টালজিয়া, মানে ব্রেস্টের ব্যথা নিয়ে। আর ইনফ্যাক্ট ঢাকা তো আমি এটার ব্যতিক্রম পাইনি, অলমোস্ট সিমিলার। আর ব্রেস্টের যখন ব্যথা হয় সেটা অলমোস্ট ধরে নেওয়া যায় এটা ব্রেস্ট ক্যান্সার না, কারণ ব্রেস্ট ক্যান্সারের চাকাটা শুরু হয় পেইনলেস, একটা ছোটো লাম্প বা চাকা দিয়ে, এবং যেই কারণে কিন্তু বাংলাদেশের মেয়েরা দেরি করে আসছে। তো ব্রেস্টের ব্যথার বেশিরভাগ ক্ষেত্রে এটা হরমোনাল বা হরমোনের কিছু অসামঞ্জস্যতার কারণে হতে পারে। এছাড়া ভিটামিন ডির অভাব, যেটা আমরা প্রায়শই মোটেই খোঁজ রাখি না, কারণ আমরা তো রোদে খুব একটা এক্সপোজ করা হয়নি স্কিন, সেখানে ভিটামিন ডিটাও বা তৈরি কম হচ্ছে, এটা একটা ফ্যাক্টর। আপনি ভিটামিন ডি লেভেলটা যদি চেক করে দেখবেন, বেশিরভাগ মেয়েদের ব্রেস্টে যাদের ব্যথার কথা বলে তাদের দেখা যায় চেস্ট্রাল টেন্ডারনেস, বুকের খাঁচায় ব্যথা বা হাড্ডি গুড্ডি এখানে সেখানে ব্যথা, তাদের ভিটামিন ডি লেভেল পরীক্ষা করে দেখবেন একেবারেই তলানিতে। যদি আপনি সেটা চিকিৎসা করেন, সাপ্লিমেন্ট দিয়ে দেন, দেখা গেলো যে ব্যথা আস্তে আস্তে ভালো হয়ে যাচ্ছে। তবে জেনারেলি স্পিকিং, প্রিয় ম্যাস্টালজিয়া, যেটা আসলে ব্রেস্টের ব্যথা হরমোনের সাথে সম্পর্কিত, অন্যান্য কিছু অজানা কারণও থাকতে পারে, সেটা কিছু পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে অন্য কোনো সমস্যাকে আছে কি না সেটাকে এক্সক্লুড করার পরে সিম্পলি রিঅ্যাসুরেন্স, ক্লোফেনাক জেল, যেটা বলা হয় যে নন স্টেরয়েডাল অ্যান্টি ইনফ্লামেটরি টপিক্যাল জেল, একটু ম্যাসাজ করলো দিনে 3 বেলা এরকম করে কিছুদিন, তাহলে কিন্তু ব্যথাটা অনেকাংশে ভালো হয়ে যায়। খুব সিভিয়ার ম্যাস্টালজিয়া বা ব্রেস্ট পেনের ক্ষেত্রে আমরা কখনো কখনো হরমোন মডুলেটিং এজেন্টস লাইক টামক্সিফেন, এই ধরনের ওষুধগুলো আমরা দিয়ে থাকি এবং সেটা সাকসেসফুলি ব্রেস্টের ব্যথাকে কন্ট্রোল করে দেওয়া যায়। এই ব্যথাহীন, যেটি বললেন যে বেশিরভাগ ক্ষেত্রে ব্যথাহীন থাকে, এই সময়টা কতদিন আসলে? এটা ডিপেন্ড করছে। ব্রেস্ট ক্যান্সার কিন্তু রাতারাতি হয় না, আর বেশিরভাগ ব্রেস্টের চাকা বা লাম্প কিন্তু ক্যান্সার না, এটাকে বুঝতে হবে। কিন্তু ইভ্যালুয়েট করার প্রয়োজন আছে, ইগনোর করার কোনো মানে অবকাশ নেই। সো এই ব্যথাটা, ব্রেস্ট ক্যান্সারের চাকাটা কিন্তু পেইনলেস থাকবে হয়তো কয়েক মাস, আস্তে 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 এটা বড় হচ্ছে, তারপরে এটা যদি ছড়িয়ে যায় তখন হয়তো অন্যান্য লক্ষণ বা সিমটমগুলো চলে আসবে। ব্রেস্টে যে টিউমারটা হয় সেটির ক্ষেত্রেও তো অনেক ক্ষেত্রে আমাদের কেউ মানে চিকিৎসা করান আবার করান না, এখানেও অপচিকিৎসা হয়। সেক্ষেত্রে কোন ধরনের ব্রেস্ট টিউমারের শুধু ফলো আপ চিকিৎসা করালে হয়, আবার কোন ধরনের ব্রেস্ট টিউমারে অপারেশনে যেতে হয়? ভালো প্রশ্ন করেছেন। বেশিরভাগ ব্রেস্ট টিউমার কিন্তু বিনাইন বা অক্ষতিকর, একটা স্মল পার্সেন্টেজ থাকবে ব্রেস্ট ক্যান্সার। তো আমাদের কাজটা হচ্ছে কোনটা বিনাইন কোনটা ম্যালিগন্যান্ট, যেটা আমি বললাম যে ক্ষতিকর বা অক্ষতিকর, এটাকে ডিফারেন্সিয়েট করা, এবং সেটা বুঝতে হলে ট্রিপল অ্যাসেসমেন্ট, যে আমাকে একটা এক্সামিনেশন করতে হবে, ইমেজিং বা ম্যামো, আল্ট্রাসাউন্ড আর বোথ, এগুলো করতে হবে, এবং টিস্যু ডায়াগনোসিস করবো আপসি। এটা করে যদি দেখা যায় যে এটা ক্যান্সার না, বা সিম্পলি ফর এক্সাম্পল ইয়াং মেয়েদের যেটা হয় ফাইব্রয়েডেনোমা বা ফাইব্রোগ্ল্যান্ডুলার বা ফাইব্রোসিস্টিক চেঞ্জ, এগুলোর কিন্তু সবসময় অপারেশন লাগে না, কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে লাগে না। স্পেশালি ইয়াং মেয়েদের যে ফাইব্রয়েডেনোমা ধরা পড়ছে, সেটা যদি
3 সেন্টিমিটারের নিচে হয়, সিম্পলি ফলো আপ 6 মাসে একটা আলট্রাসাউন্ড করলে মোর দ্যান এনাফ। কিন্তু যদি এটা খুব সিমটোমেটিক বা খুব ব্যথা হয় অথবা পেশেন্ট ইজ ভেরি অ্যাংশিয়াস, তখন সাইজ ডাজন্ট ম্যাটার, সরিয়ে ফেললেও চলে। সেটা হতে হবে একটা কসমেটিক স্কারের মাধ্যমে। কারণ আমি যেগুলো বাংলাদেশে দেখতে পাচ্ছি খুব বিদঘুটে বাজে স্কার দিয়ে ইয়াং মেয়েদের যে সার্জারিগুলো করা হয়, এটা কিন্তু তাদের লাইফ লং একটা প্রবলেম রয়ে যায়। পার্সোনাল বডি ইমেজ কনফিডেন্স হিসেবে তাদেরকে সিগনিফিকেন্টলি অ্যাফেক্ট করে। তো যখন 3 সেন্টিমিটার উপরে হয়ে যায়, আমাদের রিকমেন্ডেশন হচ্ছে সার্জিক্যাল রিমুভাল। জীবন যাপনের ক্ষেত্রে কোন ধরনের অভ্যাসগুলো আসলে ক্যান্সারের ঝুঁকি কমায়, বিশেষ করে ব্রেস্ট ক্যান্সার? ধন্যবাদ। এটা হচ্ছে আমি আগে যে যতগুলো ফ্যাক্টরের কথা বলেছি, যে কিছু জিনিস আছে পরিবর্তন করা যাবে না, আর কিছু জিনিস আছে পরিবর্তনীয়। লাইফস্টাইল মডিফিকেশনগুলো আমরা নিজেরা চেঞ্জ করতে পারি, যেরকম নিয়মিতভাবে এক্সারসাইজ করা, বডি ওয়েট যেটা কন্ট্রোল করা, স্মোকিং অ্যালকোহল থেকে দূরে থাকা, জন্ম নিয়ন্ত্রণের বড়ি লম্বা সময় ধরে অবশ্যই না খাওয়া, আর সম্ভব হলে একেবারেই না খাওয়া। এই জিনিসগুলো খুব ইম্পর্টেন্ট। বাচ্চা নেওয়া 32 বছরের আগে এবং বুকের দুধ খাওয়ানো, তাহলে কিন্তু দেখা যাচ্ছে অনেকেরই ব্রেস্ট ক্যান্সার ঝুঁকি কমে যাচ্ছে। এটা কিন্তু একেবারে বন্ধ করা যাবে না, কিন্তু কমানো তো যাবে। সো এই জিনিসগুলো আমাদের খেয়াল রাখতে হবে। আর যেগুলো পরিবর্তন করা যাচ্ছে না, যেমন ফ্যামিলি হিস্ট্রি, আমি তো আর চেঞ্জ করতে পারবো না। যে পরিবারে অনেকের ব্রেস্ট ক্যান্সার রয়েছে, ওভারি ক্যান্সার রয়েছে, তখন হইতে পারে যে একটা কিছু ইনভেস্টিগেশনের মাধ্যমে, পরবর্তী একটা ব্লাড টেস্টের মাধ্যমে জেনেটিক মিউটেশন আছে কি নাই যদি পাওয়া যায়, তাহলে অনেকেই কিন্তু রিস্ক রিডিউসিং সার্জারি, যেটা হচ্ছে অ্যাঞ্জেলিনা জোলি করেছে, সেটা বাংলাদেশেও কিন্তু আমরা অনেক পেশেন্টকে করেছি। যে ক্যান্সার হওয়ার আগেই যদি ঝুঁকিটা প্রমাণিত হয় যে একটা পপুলেশন রিস্ক হচ্ছে 12% ক্যান্সার রিস্ক, সেখানে মিউটেশনের কারণে তার হয়তো 85 up to 100% রিস্ক রয়েছে, তো তারা যদি ফ্যামিলি কমপ্লিট হয়ে যায়, ব্রেস্টের স্কিন নিপল সবগুলোকে রেখে শুধু ব্রেস্টটাকে ফেলে দিয়ে ইমপ্লান্টের মাধ্যমে রিকনস্ট্রাক্ট করে দিলে বাইরে থেকে একদম নর্মাল দেখা যাবে। সুতরাং তার রিস্কটা কমে যাচ্ছে 100% থেকে ডাউন টু 5%। সো এই রিস্ক রিডিউসিং সার্জারিগুলো কিন্তু উন্নত বিশ্বে, যেটা আমি এবং আমার মতো সার্জনরা রেগুলার প্র্যাকটিস করেছেন, বাংলাদেশেও কিন্তু এগুলো চলে এসছে এবং হচ্ছে। সো অনেকগুলো অপশন রয়েছে। যারা সার্জারি চাচ্ছে না তাদেরকে আমরা ফ্রিকোয়েন্ট এমআরআই এবং ম্যামোগ্রামের মাধ্যমে রেগুলার স্ক্রিনিং রাখতে পারি, যাদের ঝুঁকিটা অনেক বেশি। সো দেখেন অনেকগুলো অপশন চলে আসে। বাংলাদেশের চিকিৎসা ব্যবস্থা নিয়ে আমি কথা বলবো, তার আগে একটু জানতে চাই যে আমরা শুনি যে ছেলেদেরও ব্রেস্ট ক্যান্সার হয়, তো তারা কিভাবে বুঝবে, এখানে শনাক্তকরণের কি উপায় আছে? ধন্যবাদ। ইংল্যান্ডে আমার 16 বছরের একটা গবেষণা রয়েছে মেল ব্রেস্ট ক্যান্সারের উপর। সেখানে আমি দেখতে পেয়েছি যে 1% টোটাল ব্রেস্ট ক্যান্সারের, মানে 100টা ব্রেস্ট ক্যান্সারকে লাইন আপ করালে একটা ছেলে থাকবে। এবং সারপ্রাইজিংলি প্রায় অলমোস্ট আইডেন্টিক্যাল ডেটা আমি বাংলাদেশে পেয়েছি। আমি আমার প্রায় 17-18টা ব্রেস্ট ক্যান্সার, মেল ব্রেস্ট ক্যান্সার পেয়েছি এ পর্যন্ত। এবং এই 2 সপ্তাহ আগে একটা ইয়াং ম্যান ইন হিজ 30s, তার ম্যাস্টেক্টমি অ্যাক্সিলারি সেন্টিনেল লিম্ফ নোড বায়োপসি করেছি, কারণ সে এসছে সিম্পলি নিপল দিয়ে রক্ত বেরোচ্ছে ডিসচার্জ নিয়ে। তার ব্যাকগ্রাউন্ড হিস্ট্রি ছিল গাইনোকেমিস্ট্রি, মানে ব্রেস্টটা এনলার্জ ছিল। সো যেটা কিন্তু 50% টিনেজ বয়েজদের এমনি হতে পারে, বাট দ্যাট ইজ এ রিস্ক ফ্যাক্টর ফর ব্রেস্ট ক্যান্সার। সো উনি ব্রেস্টে ওই রক্ত যেহেতু বেরোচ্ছে নিপল দিয়ে, চলে আসতেন, তাকে একটা ম্যামোগ্রাম করা হলো, আল্ট্রাসাউন্ড করা হলো, বায়োপসি করলাম, বায়োপসি করে তার ব্রেস্ট ক্যান্সারটা ধরা পড়লো। ইমিউনোহিস্টোকেমিস্ট্রি করে দেখা গেছে যে এটা ইস্ট্রোজেন রিসেপ্টর পজিটিভ ব্রেস্ট ক্যান্সার। সারপ্রাইজিংলি আমার যে ইউকের রিসার্চ ডাটা, সেখানে আমি পেয়েছি 100% মেল ব্রেস্ট ক্যান্সার বা পুরুষদের যে ব্রেস্ট ক্যান্সার, তাদের যে চারিত্রিক বৈশিষ্ট্য ক্যান্সারের যেটা ইমিউনোহিস্টোকেমিস্ট্রি বলা হয়, সেখানে ইস্ট্রোজেন রিসেপ্টর প্রত্যেকের পজিটিভ পেয়েছি। এবং একেবারে আইডেন্টিক্যাল আউটকাম, আমি বাংলাদেশের 17টা পেশেন্টের 17 জনই ইস্ট্রোজেন রিসেপ্টর পজিটিভ ব্রেস্ট ক্যান্সার। এটা সিগনিফাই করে যে ছেলেদেরও কিন্তু স্মল অ্যামাউন্ট অফ মেল যেটা হরমোন ইস্ট্রোজেন, ফিমেল হরমোন যেটা রয়েছে ছেলেদেরও, সেটার সাটল কোনো একটু চেঞ্জের কারণে হতে পারে ব্রেস্ট ক্যান্সারটা স্টিমুলেশনে তাদের রোল প্লে করছে, হুইচ ইজ ওয়াই প্রত্যেকটা ছেলের ক্যান্সার ধরা পড়ার পরে ওদের ইমিউনোহিস্টোকেমিস্ট্রিতে আমরা ইস্ট্রোজেন রিসেপ্টর পজিটিভ পাচ্ছি। সো ব্রেস্ট ক্যান্সার এরকম ছেলেদের যদি হয়, ভয় পাওয়ার কিছু নেই। আউটকাম অলমোস্ট সেম অ্যাজ উইমেন, একই চিকিৎসা। ইনিশিয়ালি ম্যামোগ্রাম, আল্ট্রাসাউন্ড, কোর বায়োপসি, ইমিউনোহিস্টোকেমিস্ট্রি, কারো ক্ষেত্রে স্টেজিং করে দেখতে হবে, সিটি স্ক্যান, বোন স্ক্যানের মাধ্যমে ক্যান্সারটা কোথাও ছড়িয়েছে কি না, এবং তৎপরবর্তীতে সার্জারি। ইনফ্যাক্ট ছেলেদের ক্ষেত্রে আমি ব্যতিক্রম পাইনি, ইংল্যান্ডেও প্রত্যেকটা কেসে আমরা আপফ্রন্ট সার্জারি করেছি, ম্যাস্টেক্টমি, অ্যাক্সিলারি ক্লিয়ারেন্স অর সেন্টিনেল লিম্ফ নোড বায়োপসি করেছি, ফলোড বাই ডিপেন্ডিং অন দ্য রিপোর্টস আমরা কেমোথেরাপি দিয়েছি, রেডিয়েশন দিয়েছি এবং হরমোন থেরাপি।
আর যদি হাউ টু পজিটিভ হয়, যেটা খুব রেয়ার সিনারিও, তখন হয়তো হাউ টু ব্লকার মেডিসিনগুলো দেওয়া লাগবে। ছেলেদের কি শুধুমাত্র হরমোনাল কারণেই ব্রেস্ট ক্যান্সারটা হয় নাকি আর অন্য কোনো কারণ আছে? এটা নিয়ে বিশদ গবেষণার প্রয়োজন রয়েছে। আনফর্চুনেটলি উই ডোন্ট হ্যাভ টু মেনি পেশেন্টস। আমাদের তো আমি যে একটা ট্রায়াল করব, আমি যে একটা রিসার্চ করব, এটার তো বেশি পেশেন্টও নাই। এটা একটা বড় চ্যালেঞ্জ আমাদের জন্য, এই কথাগুলোর সায়েন্টিফিক অ্যান্সার দেওয়ার জন্য। তবে সার্কামস্টেন্সিয়াল এভিডেন্স যেটা দেখতে পাচ্ছি, বিলাতে আমার পেশেন্টগুলো যতগুলো পেয়েছি বা আমার সমসাময়িক যারা ব্রেস্ট সার্জন তাদেরও কিন্তু একই ডাটা, এবং বাংলাদেশে আমার যে মেল ব্রেস্ট ক্যান্সারগুলো রয়েছে একই রেজাল্ট, যে হরমোন রিসেপ্টর পজিটিভ ব্রেস্ট ক্যান্সার পাচ্ছি। কিন্তু হরমোন নেগেটিভ তো হতে পারে, আমরা তো সেটা জানি না। সেটার জন্য আমাদের একটা বড় কেস সিরিজ লাগবে, সেটা তো আমরা পারবো না। কারণ আমাদের ব্রেস্ট ক্যান্সার, আমি যেটা বলেছি, 99টাই তো মেয়ে, একটা মোটে ছেলে। সেখানে আপনি কি করে একটা বড় কেস সিরিজ হিস্ট্রি করে সেটাকে আপনি রিসার্চ করতে পারবেন? টেকনিক্যালি একটু ডিফিকাল্ট সিনারিও। ডাক্তার ফরিদ, আপনি চিকিৎসা ব্যবস্থার কথা বলছিলেন। বাংলাদেশে এখন পর্যন্ত ব্রেস্ট ক্যান্সারের যে চিকিৎসা ব্যবস্থাগুলো আছে সেগুলোর উপরে কি পূর্ণ আস্থা রাখা যায়, নাকি এটার জন্য আমাদেরকে দেশের বাইরে যেতে হবে? অবশ্যই আস্থা রাখা যায়, নাইলে আমার মতো আর অনেকেই, যারা, আমি তো বিলাত থেকে 26 বছর কাজ করে বাংলাদেশে চলে এসেছি, একটাই কারণ ছিল যেটা আমি দেখতে পেয়েছি, যে আমাদের কিছু ঘাটতি ছিল। সেটা ওভারঅল ম্যানেজমেন্ট, যে ক্যান্সারটা রোগ নির্ণয়, প্যাথোলজি রিপোর্টিং, সার্জিক্যাল অপশনস, অঙ্কোলজিক্যাল সাইড, এগুলোকে আমরা একটু পিছিয়ে ছিলাম। কিন্তু আই হ্যাভ টু সে, এই 6.5 বছরে আই ফিল ভেরি প্রাউড টু সে যে খুদ ইংল্যান্ডের যে চিকিৎসা ব্যবস্থাগুলো ব্রেস্ট ক্যান্সারের টোটাল ক্যান্সার ট্রিটমেন্টটা, সেটার আইডেন্টিক্যাল ট্রিটমেন্ট বাংলাদেশে আমরা এস্টাবলিশ করেছি। এবং আমার বেশ কিছু স্টুডেন্টকে আমি ইংল্যান্ডে ট্রেনিং দিয়ে ওরা আবার দেশে কাজ করছে, এবং আমার সাথে যে 6.5 বছর যখন অনেকেই কাজ করছে তারাও শিখছে। এবং আমরা একটা টিম তৈরি করেছি, যে সার্জন, অঙ্কোলজিস্ট, প্যাথোলজিস্ট, রেডিওলজিস্ট, ইটস এ মাল্টিডিসিপ্লিনারি টিম অ্যাপ্রোচ, যেটার মাধ্যমে কিনা ব্রেস্ট ক্যান্সার পেশেন্টের বেস্ট ট্রিটমেন্ট মডালিটিগুলোকে আমরা অ্যাপ্লাই করতে পারি, এবং সেটার আউটকাম কিন্তু অনেক পজিটিভ আসছে। এগুলো সব বাংলাদেশে এখন অ্যাভেলেবল, শুধু আপনাকে খুঁজে বের করতে হবে রাইট প্লেসটা। আর আমাদের যেটা খেয়াল রাখতে হবে, যে দুনিয়া কিন্তু এখন ছুটে হয়ে গেছে, দেশের বাইরে যে কোনো চিকিৎসা ব্যবস্থা এত উন্নতি হয়েছে যে আমরা নিমেষেই অনলাইনের মাধ্যমে বা একটা মিডিয়ার মাধ্যমে সব তথ্য এক্সচেঞ্জ করে ফেলতে পারি। সুতরাং ক্যান্সার ডায়াগনোসিস হলে এত ভয় পেয়ে যে বিদেশে চলে যেতে হবে, আমরা যদি ঢাকায় বসে ইংল্যান্ডের সমমানের চিকিৎসা দিতে পারি, আমরা নিশ্চয়ই এতটা পাগল হওয়া উচিত না যে আশেপাশের দেশে, একটা থার্ড ওয়ার্ল্ড কান্ট্রির অন্য কোনো দেশে যেতে হবে চিকিৎসা নেওয়ার জন্য, অথবা তার চেয়ে দূরে যে সিঙ্গাপুর, ব্যাংককে যে চিকিৎসাটা হয়, সেই চিকিৎসা তো ঢাকাতেই রয়েছে। কেন আমরা বিদেশে যাব? ডাক্তার ফরিদ, আমরা প্রায় অনুষ্ঠানের শেষ পর্যায়ে চলে এসেছি। শেষ প্রশ্ন, যারা আসলে ব্রেস্ট ক্যান্সার নিয়ে যারা উদ্বেগ কিংবা আতঙ্কে আছেন, কিংবা যারা চিন্তা করেন যে আসলে আমাদের কি করণীয় রয়েছে, কিংবা এই ব্রেস্ট ক্যান্সার প্রতিরোধে আপনার কি পরামর্শ রয়েছে এই মুহূর্তে? ব্রেস্ট ক্যান্সারটা আসলে প্রতিরোধ করার কোনো ওয়ে নাই, কিন্তু যেটা হওয়ার সেটা হবেই। কিন্তু আমরা যদি এটা প্রারম্ভিক বা শুরুতে এটা ধরতে পারি, টোটাল আউটকামটা চেঞ্জ করে ফেলতে পারি। সেটা হচ্ছে যে ম্যামোগ্রাফিক বা ব্রেস্টের এক্সরের মাধ্যমে হাতে পাওয়ার আগে যদি আমরা ক্যান্সারটা পিক করতে পারি, সেটা কিন্তু ছোটোখাটো চিকিৎসা করে আমরা বের করতে পারবো। তো আমি রিকোয়েস্ট করবো মা বোনদের, যাদের বয়স 35 হয়েছে, আপনাদের বয়স যাদের 35 হয়েছে, ফিমেল, আপনাদের কোনো প্রবলেম থাকুক চাই না থাকুক, আপনার নিজের জীবনের স্বার্থে, পরিবারের স্বার্থে, দেশের স্বার্থে আপনারা বছরে একবার বা 2 বছর একবার হলো ব্রেস্টটার এক্সরে করাবেন, যেটাকে আমরা বলি ম্যামোগ্রাম। সেটা 35 বছর থেকে শুরু করা উচিত। এবং যদি হাতে কোনো চাকা বা কোনো ধরনের আকৃতিগত কোনো পরিবর্তন আপনারা দেখতে পান, আমি বলবো যে আপনারা নিকটস্থ কোনো ব্রেস্ট সার্জন অথবা কোনো সার্জন যার কিনা ব্রেস্টের উপর ইন্টারেস্ট রয়েছে তার কাছে যাবেন। অবশ্যই যেটা করবেন না, কোনো হোমিওপ্যাথির কাছে যাবেন না, বা যারা ব্রেস্ট সার্জন না, অন্য স্পেশালিস্ট, তাদের কাছে যাবেন না, করে সময় নষ্ট করবেন না। ব্রেস্ট ক্যান্সার চিকিৎসা এখন একেবারে অনেক পরিবর্তন হয়েছে, এবং সঠিক চিকিৎসা করতে পারলে সম্পূর্ণ সুস্থ হয়ে যাওয়া যায়। এই জিনিসগুলো আমি বলবো আমাদের মা বোনদের, এই ইনফরমেশনটা ওদের কাছে পৌঁছে যাবে আশা করছি আমি, যে আমরা যদি নিজেরা একটু সতর্ক হই। এবং এখানে খাদ্যাভ্যাস কিংবা জীবনযাপনের কোনো এগুলো নিয়ে আমি একটু আগে বলেছি যে লাইফ স্টাইল মডিফিকেশনের ফ্যাক্টরের মধ্যে আমরা যদি মুটিয়ে না যাই, এক্সারসাইজ নিয়মিত করি, তাহলে কিন্তু আমরা ক্যান্সার ঝুঁকিটা বেশ কমিয়ে ফেলতে পারছি। এর পাশাপাশি যেটা বললাম, যে ব্রেস্ট ফিডিং করানো বা স্মোকিং, অ্যালকোহল থেকে দূরে থাকা, অথবা বিয়েটা একটু আর্লি করে বাচ্চাটা 32-এর আগে নেওয়া, বা বুকের দুধ খাওয়ানো,
জন্ম নিয়ন্ত্রণের বড়ি বা পিলগুলো থেকে বা ইনজেকশন প্যাড যাই বলেন দূরে থাকা, এই প্রত্যেকটা ছোট ছোট চেঞ্জ বা লাইফস্টাইলের যে আমরা মডিফিকেশনগুলোর কথা বলছি, এই প্রত্যেকটা জিনিস কিন্তু বিশাল একটা ভূমিকা রাখছে। এর পাশাপাশি নিজস্ব সচেতনতা হওয়া, যে লাজ লজ্জার ভয় ফেলে পরিবারের যে কর্তা তাকে জানানো এবং নিকটস্থ কোনো ব্রেস্ট সার্জনের শরণাপন্ন হওয়াটা অবশ্যই একটা লাইফ সেভিং একটা ব্যাপার হবে। একদমই তাই, মানে জীবনযাপন এবং একই সঙ্গে হেলদি লাইফস্টাইল, একই সঙ্গে প্রাথমিকভাবে যে শনাক্তকরণের বিষয়টা, এই বিষয়ে যদি কি সবাই সচেতন হয়, আমার মনে হয় ব্রেস্ট ক্যান্সার বাংলাদেশে অনেকখানি কমে যাবে। ডক্টর ফরিদ আহমেদ, আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আমাদের স্টুডিওতে এসে আপনার মূল্যবান সময় দেওয়ার জন্য। ধন্যবাদ। বিশ্বে গড়ে প্রতি 7 নারীর 1 জন ব্রেস্ট ক্যান্সারে আক্রান্ত হন। উন্নত দেশগুলোতে প্রতি 10 জনের 9 জন সুস্থ হচ্ছেন, আর আমাদের দেশে সেই হার প্রতি 10 জনে 4 বা 5 জন। প্রাথমিক অবস্থায় ব্রেস্ট ক্যান্সার শনাক্ত করা গেলেই তা সম্ভবপর হবে। আজকের পর্ব এখানে শেষ। হ্যালো ডক্টরের পরবর্তী পর্বে একজন বিশেষজ্ঞ চিকিৎসকের সাথে আবারও হাজির হব নতুন একটি স্বাস্থ্য বিষয় নিয়ে। স্বাস্থ্য সুরক্ষার নির্ভরযোগ্য তথ্য পেতে লাইক, শেয়ার ও কমেন্ট করে আমাদের সাথে থাকুন। ভালো থাকুন, সুস্থ থাকুন।